স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা, আর এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আজকে একটা প্র্যাকটিস সেট সম্পন্ন করব, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কাদের জন্য? গ্রুপ সি পরীক্ষা দেবে যারা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি পরীক্ষা হবে, সেই গ্রুপ সি পরীক্ষা যারা দেবে তাদের জন্য কিন্তু আজকের প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। পুজোর পরে পরেই কিন্তু গ্রুপ সি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে, গ্রুপ সি এবং ডি পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। তাই তোমরা দেরি না করে এখন থেকে প্রস্তুতি নাও, কারণ তোমাদের ফর্ম ফিল আপ পাশাপাশি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের পাশাপাশি কিন্তু পরীক্ষার ডেটও কিন্তু তাড়াতাড়ি ঘোষণা করে দেবে। তাই তোমরা কোনো কিছু মিস করবে না। গ্রুপ সি পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। তাই তুমি আর এডুকেশন স্কুলের সব ক্লাসগুলো দেখো এবং যোগাযোগ করো আর এডুকেশন স্কুলের সাথে, কীভাবে তুমি সহজে উত্তীর্ণ হবে। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা আমরা এই সপ্তাহে কর্মক্ষেত্র থেকে দেখছি। চলো আমরা কর্মক্ষেত্র থেকে গ্রুপ সি প্র্যাকটিস সেটটা কেমন আছে দেখে নিই। তো আমরা চলে এসেছি দেখো গ্রুপ সি পরীক্ষার প্র্যাকটিস সেটে। এখানে দেখো চাকরি পরীক্ষার কর্মক্ষেত্র কোচিং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2989 গ্রুপ সি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই প্র্যাকটিস সেটটা আজকে কিন্তু আমরা সম্পন্ন করব। খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেটটা। আমরা একটু জুম করে বড় করে নিয়ে একের দাগের প্রশ্ন শুরু করি। তো চলো আমরা একটু জুম করে নিই। জুম করে বড় করে নেওয়ার পরে আমরা দেখব প্রথম প্রশ্ন কী আছে। তার জন্য প্রশ্নটা একটু বাম দিকে সরিয়ে নেব। তো আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। এখানে দেখো লেখা আছে চাকরি পরীক্ষা কর্মক্ষেত্রের কোচিং আর স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2989 গ্রুপ সি পরীক্ষার প্রশ্নপত্র। তো এই পরীক্ষার প্রশ্নপত্র থেকে এই প্র্যাকটিস সেটটা সম্পন্ন করব। চলো আমরা একের দাগের প্রশ্ন কী আছে দেখি। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিই। তো এখানে একের দাগের প্রশ্ন আছে দেখো, নিচের কোন জোড়া মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থি রয়েছে? পিটুইটারি ও থাইরয়েড, থাইরয়েড ও পিটুইটারি, পাইনাল বডি ওভারি আর পাইনাল বডি থাইরয়েড। তো এখানে একের দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পাইনাল বডি থাইরয়েড, অর্থাৎ ডির দাগ কিন্তু তোমার প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। প্রশ্ন আছে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? পার্থেনন, দিগদর্শন, বেঙ্গল গেজেট, হিকিস গেজেট, হিকিস বেঙ্গল গেজেট আর সমাচার দর্পণ। বেঙ্গল গেজেট বা হিকির বেঙ্গল গেজেট ছিল কিন্তু ভারতের কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সংবাদ পত্রিকা। এটি ছিল কিন্তু ভারতের প্রথম প্রধান পত্রিকা, যা কিন্তু 1780 সালের 29শে জানুয়ারি যাত্রা শুরু করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1780 সাল থেকে কিন্তু এই বেঙ্গল গেজেট পত্রিকাটি কিন্তু ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র, যেটার 1780 সালে কিন্তু প্রকাশিত হয়েছিল 29শে জানুয়ারি। বেঙ্গল গেজেট বা হিকিস গেজেট বা হিকিস বেঙ্গল গেজেট, ঠিক আছে। তো সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। বাংলার প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। আমরা তিনের দাগের প্রশ্নে চলে যাবো। তিনের দাগের প্রশ্ন আছে দেখো, জনভূমি অনুপাতের অর্থ হলো একটি দেশের মোট জনসংখ্যা ও জমির প্রকৃত ব্যবহারের অনুপাত, একটি দেশের মোট জমি ও জমির জনসংখ্যার অনুপাত, একটি দেশের মোট সমতল ভূমি এবং পরিত জনসংখ্যার অনুপাত, মোট কৃষি জমি এবং মোট পুরুষ জনসংখ্যার অনুপাত। তো এখানে তিনের দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, অর্থাৎ একটি দেশের মোট জমি এবং মোট জনসংখ্যার অনুপাত, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। চলো আমরা চারের দাগের প্রশ্নে চলে যাই। চারের দাগের প্রশ্ন কি আছে দেখো। চারের দাগের প্রশ্ন আছে দেখো, নিচের কোনটি ভারতীয় ফেডারেশন বৈশিষ্ট্য নয়? ভারতের একটি স্বাধীন বিচার বিভাগ রয়েছে। কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বিভক্ত করা হয়েছে। রাজ্যসভার ফেডারেল ইউনিটগুলো অসম প্রতিনিধিত্ব হয়েছে। এটি ফেডারেল ইউনিটগুলির মধ্যে একটি চুক্তির ফলাফল। তো এখানে চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে চারের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এটি ফেডারেল ইউনিটগুলির মধ্যে একটি চুক্তির ফলাফল, অর্থাৎ ডিদ্দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে। পাঁচের দাগের প্রশ্ন আছে দেখো, 2023 সালের আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজক এশিয়ার কোন দেশ? এখানে আছে শ্রীলঙ্কা, ভারত, নেপাল আর থাইল্যান্ড। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ভারত। ভারত হবে সঠিক উত্তর। পাশাপাশি তোমরা একটা কথা মনে রাখবে, নিতু ঘাঙ্গাস 2023 সালের আইবিএ মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে 48 কেজি ওজনের বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন 2023 সালে, ঠিক আছে। তো তো এই ইভেন্টটা কিন্তু ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে ভারত। আর ভারতের নয়াদিল্লিতে এই জিনিসটা হয়েছিল, এই আয়োজনটা হয়েছিল। আমরা চলে যাবো ছয়ের দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কি? ছয়ের দাগের প্রশ্ন আছে, বাংলায় ফরাজি আন্দোলন শুরু করেন কে? তিতুমির, কনুয়া সিং, দিগম্বর বিশ্বাস, হাজি শরিয়াতুল্লাহ।
তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে? ফরাজি আন্দোলনের প্রবক্তা ছিলেন কিন্তু হাজি শরিয়াতুল্লাহ। হাজি শরিয়াতুল্লাহ মুসলমানদের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চা প্রভৃতি বিষয়ে ব্যাপক অধঃপতন লক্ষ্য করেন। তিনি উপলব্ধি করেন মুসলমানরা ইসলামের ফরজ বিধানগুলো ঠিকমতো পালন না করলে তাদের সার্বিক অবস্থার উন্নতি হবে না। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু হাজি শরিয়তুল্লাহ। ফরাজি আন্দোলন শুরু করেন। ডির অপশানের সঠিক উত্তর। আমরা চলে যাবো 7 দাগের প্রশ্নে। 7 দাগের প্রশ্ন কি আছে দেখো। 7 দাগের প্রশ্ন আছে দেখো। 7 দাগের প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ কমিটি 1889 সালে কার সভাপতিত্বে শুরু হয়েছিল? দাদাভাই নৌরোজি, এ হিউম, ডব্লিউ ডিগবি আর ডব্লিউ ওয়েডবার্ন। তো এখানে 7 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে একটু সংশয় হচ্ছে, এখানে দুটো উত্তরই নেওয়া যায়, একটা ডব্লিউ ওয়েডবার্ন আর ডব্লিউ ডিগবি। তো এখানে আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে ডব্লিউ ওয়েডবার্ন। এখানে কিন্তু 1889 সালে কার সভাপতিত্বে শুরু হয়েছিল? জাতীয় কংগ্রেস ব্রিটিশ কমিটি 1889 সালে কার সভাপতিত্বে শুরু হয়েছিল? এর সঠিক উত্তর হবে ডব্লিউ ওয়েডারবার্ন। তো এখানে ডিদ্দাক হবে সঠিক উত্তর। আবার ডব্লিউ ডিগবিও কিন্তু নেওয়া যায়। ডিগবির নেতৃত্বে এই সংস্থাটি ইংল্যান্ডের জনসাধারণের বক্তৃতার আয়োজন করে এবং ভারতের সমস্যাগুলি তুলে ধরে। 1889 সালের জুলাই মাসে উইলিয়াম ওয়েডবার্নকে চেয়ারম্যান এবং উইলিয়াম ডিগবিকে সেক্রেটারি হিসাবে কিন্তু একটি স্থায়ী কমিটি প্রতিষ্ঠা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা সঠিক উত্তর নিচ্ছি ডব্লিউ ওয়েডারবার্ন। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা 8 দাগের প্রশ্ন চলে যাই। 8 দাগের প্রশ্ন আছে দেখো। ভারতীয় সংবিধানের অধীনে নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রক্ষা করা, বৈজ্ঞানিক মনোভাব বিকাশ করা, জাতির ঐক্য ও অখণ্ডতা বজায় রাখা কোনটি নয়? তো এখানে 8 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদেরকে যদি বলি তাহলে 10টি মৌলিক কর্তব্য, সেটা হচ্ছে সংবিধান মেনে চলো এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে সম্মান করো, জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শ লালন ও অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা সমুন্নত রাখা ও রক্ষা করা, দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবা প্রদানের জন্য যখন তা করতে বলা হয়। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে কিন্তু 10টি মৌলিক কর্তব্য আছে। এখন তোমার এখানে বলছে যে ভারতীয় সংবিধানের অধীনে নিচের কোনটি মৌলিক কর্তব্য নয়? এর মধ্যে কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল বৈজ্ঞানিক মনোভাব বিকাশ করা, এটা আর এটার মধ্যে যে কোনো একটা হবে, এ এবং বির মধ্যে যে কোনো একটা হবে, জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রক্ষা করা। তো কমেন্ট তোমরা অবশ্যই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? এটা কিন্তু 10টি মৌলিক কর্তব্যের মধ্যে আছে, এই যে সিদ্ধাগা আছে, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু আমি তোমরা এটা কমেন্ট করবে এটার সঠিক উত্তর কী হবে। তো আমার মনে হচ্ছে এটা হবে জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ রক্ষা করা। এতে সংশয় আছে, যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। যে এটা যদি উত্তরটা যদি না হয় বিদ্যাগ উত্তর হয় তাহলেও তোমরা কমেন্ট করবে, এ উত্তর হলেও তোমরা কমেন্ট করবে যে সঠিক। আমরা চলে যাবো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন আছে দেখো। ভারতে কফি গবেষণা কেন্দ্র হলো মুন্নার, কুর্নুল, চিকমাগালুর আর মাইসোর। তো এখানে ভারতের কফি গবেষণাগার, এটা কিন্তু আমরা পাবো কোথায়? এটা কিন্তু এর সঠিক উত্তর হচ্ছে চিকমাগালুর। ভারতের কফি গবেষণা কেন্দ্র হচ্ছে চিকমাগালুর। আমরা 10 দাগের প্রশ্ন চলে যাব। 10 দাগের প্রশ্ন আছে দেখো। 1924 সালে বেক্কম সত্যাগ্রহ শুরু হয়েছিল নিম্নবর্ণের হিন্দুদের জন্য মন্দির উন্মুক্ত করার জন্য, জমিদারদের শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংবাদপত্রের বিধিনিষেধ অপসারণের জন্য আর ত্রিবাঙ্কুর রাজ্যের প্রশাসন গণতন্ত্রকরণের জন্য। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, নিম্নবর্ণের হিন্দুদের জন্য মন্দির উন্মুক্ত করার জন্য। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাব। 11 দাগের প্রশ্ন আছে দেখো। 11 দাগের যে প্রশ্নটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। 11 দাগের প্রশ্ন, ভারতের প্রথম সুতি বস্ত্র কল স্থাপিত হয় 1820 সালে, 1812 সালে, 1840 সালে, 1818 সালে। তো এখানে 11 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1818 সালে। 1818 সালে কলকাতার নিকটবর্তী ঘুষুরিতে প্রথম সুতি বস্ত্র কারখানা প্রতিষ্ঠিত হয়, তবে কাঁচামালের ঘাটতির কারণে এটি খুব শীঘ্রই আবার বন্ধ হয়ে যায়। তো এর সঠিক উত্তর হবে ডিদ্দাগ, ঘুষুরিতে 1818 সালে কিন্তু প্রথম সুতি বস্ত্রকল স্থাপিত হয়। আমরা 12 দাগের প্রশ্ন চলে যাব। 12 দাগের প্রশ্ন আছে দেখো। নিচের কে টানা 6 বছর ধরে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? জওহরলাল নেহরু, দাদাভাই নৌরোজি, আবুল কালাম আজাদ আর গোপাল কৃষ্ণ গোখলে।
তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 12 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আবুল কালাম আজাদ, অর্থাৎ সিদ্ধাক কিন্তু সঠিক উত্তর। চলে যাবো আমরা 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন কী আছে দেখো, 13 দাগের প্রশ্ন আছে ষোড়শ মহাজন পদ এর মধ্যে কোন রাজ্যটি শেষ পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠায় সফল হয়েছিল? এখানে আছে কোশল, কাশী, মগধ আর পাঞ্চাল। তো এখানে তোমরা সঠিক উত্তর কী নেবে? তো 8-10 বার কিন্তু এই প্রশ্নটা নিয়ে আমরা এই 2-4 মাসের মধ্যে কিন্তু যে কটা প্র্যাকটিস সেট করেছি তাতে কিন্তু এই প্রশ্নটা আমরা অনেকবার পেয়েছি। 8-10 বার কিন্তু আলোচনা হয়ে গেল। সিদ্ধাক কিন্তু এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন কি আছে দেখো, 14 দাগের প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি যিনি 35 বছর বয়সে এই পদের অধিষ্ঠিত ছিলেন তিনি ছিলেন কে? রাসবিহারী ঘোষ, সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ, লালা লাজপত রায়। তো 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে 14 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই আবুল কালাম আজাদ, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। 15 দাগের প্রশ্ন কী আছে দেখো, 15 দাগের প্রশ্ন আছে 1886 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ঐতিহাসিক গুরুত্ব ছিল। কংগ্রেস এবং জাতীয় সম্মেলনের মধ্যে একীভূতকরণ হয়েছিল। দাদাভাই নৌরোজির সভাপতি করেছিলেন। মহান পণ্ডিত রাজেন্দ্রলাল মিত্র ছিলেন এর স্থানীয় অভ্যর্থনা কমিটির সভাপতি। উপরের সবগুলি, এটা হবে কিন্তু ডি অপশানের সঠিক উত্তর। উপরের সবগুলোই কিন্তু হবে সঠিক উত্তর। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। 16 দাগের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে সম্পর্কিত? 51তম সংশোধনী, 52তম সংশোধনী, 53তম সংশোধনী আর 54তম সংশোধনী। এখানে দলত্যাগ বিরোধী আইন কোন সংবিধানের কোনটার সঙ্গে সম্পর্কিত? তো এখানে 16 দাগের সঠিক উত্তর এখানে 52তম সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 52তম সংশোধনীর সঙ্গে কিন্তু সম্পর্কিত এই দল বিরোধী আইন। আশা করি বুঝতে পেরেছি। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। চলো আমরা 17 দাগের প্রশ্নে চলে যাই। 17 দাগের প্রশ্ন আছে দেখো, কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? কোন মুঘল সম্রাট প্রথম আলমগীর নামে পরিচিত ছিলেন? আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব আর দ্বিতীয় বাহাদুর শাহ। তো এই যে আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, এদের দ্বিতীয় বাহাদুর শাহ, এদের সবার কিন্তু একটা মানে একটা ছদ্মনাম আছে, ঠিক আছে? তো প্রত্যেকের এই নামগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার আসে। আগের একটা রেলের গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু আমার এরকম একটা প্রশ্ন এসেছিলো। আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, তাতে কিন্তু এরকম প্রশ্নটা এসেছিলো যে আলমগীর কার ছদ্মনাম আর কি। তো এখানে এদের সববার কিন্তু যেমন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নাম কিন্তু জাহিরুদ্দিন ছিল, ঠিক আছে? তো এরমভাবে কিন্তু আকবরেরও আছে, জাহাঙ্গীরের আছে, ঔরঙ্গজেবের আছে, ঠিক আছে? তো সবার কিন্তু আছে ছদ্মনাম আছে, একটা পাশাপাশি একটা অন্য নাম আছে, ঠিক আছে? সেই অন্য নামগুলো মুখস্থ করবে, কারণ আমরা সবাই আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব এইসবগুলো জানি, বাবর এসবগুলো জানি, কিন্তু আমরা কিন্তু তাদের যে ছদ্মনাম আছে সেগুলো কিন্তু আমরা খুব কম স্টুডেন্টরাই জানি। তাই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন দিচ্ছ এবং যারা পুরনো দিচ্ছ তারা এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করে রাখবে, সবার ছদ্মনাম মুখস্থ করে রাখবে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি কিছু বলবো, সেটা তোমরা শুনবে ভালো করে। মহিউদ্দিন মোহাম্মদ, যিনি মূলত অরঙ্গজেব বা প্রথম আলমগীর নামেও কিন্তু পরিচিত। মহিউদ্দিন মোহাম্মদ যিনি কিন্তু মূলত ঔরঙ্গজেব বা প্রথম আলমগীর নামেও কিন্তু পরিচিত। কে? ঔরঙ্গজেব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1658 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত 1658 খ্রিস্টাব্দ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত 49 বছর মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন এই ঔরঙ্গজেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এনার ছদ্মনাম ছিল কিন্তু আলমগীর, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাব 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন কি আছে? 18 দাগের প্রশ্ন আছে দেখো, বাংলা ও উড়িষ্যার গদর পার্টির নেতা কে ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ দাস, বারীন্দ্র ঘোষ, এম.এন. রয়। তো এই প্রশ্নটা তুমি কিভাবে দেখবে দেখো, কারণ এখানে বলে গদর পার্টির নেতা, যদি দিত লালা হরদয়াল, ঠিক আছে? তো সেটাটা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বলতে পারতাম, কিন্তু এখানে একটা প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, বাংলা ও উড়িষ্যায় গদর পার্টির নেতা কে ছিলেন? বাংলা ও উড়িষ্যায়।
তাই গদর পার্টি মূলত উত্তর আমেরিকায় অবস্থিত হলেও এটি ভারতের বিপ্লব কর্মকাণ্ডের সমন্বয় সাধনের চেষ্টা করেছিল। বাঘাযতীন ছিলেন কিন্তু বাংলার একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি গদর পার্টির সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ইন্দো জার্মান ষড়যন্ত্রের অংশ হিসাবে জার্মানি থেকে অস্ত্র গ্রহণের পরিকল্পনায় জড়িত ছিলেন, যার মধ্যে গদর পার্টি জড়িত ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা পাচ্ছি কি, এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাব 19 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে শিল্পায়নের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা প্রণয়নের জন্য 1938 সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠা কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এরকম প্রশ্ন কিন্তু গ্রুপ সি পরীক্ষায় পড়বে। তুমি মনে ভেবো না গ্রুপ সি পরীক্ষা প্রশ্ন সহজ পড়বে, ঠিক আছে? এটা কিন্তু এসএসসির গ্রুপ সি পরীক্ষা, মানে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি পরীক্ষা হবে, সেই গ্রুপ সি পরীক্ষা যথেষ্ট টাফ হবে এই প্রশ্নটা। ডিটা তবুও সহজ হবে। এরকম প্র্যাকটিস সেট তুমি যদি পেতে চাও তাহলে ফোন করো 85 339 82 506 এই নাম্বারে। এরকম প্র্যাকটিস সেট কালেক্ট করো এবং নিজেকে মক টেস্ট দিয়ে নিজেকে তৈরি করো। গ্রুপ সি পরীক্ষায় পাশ করার জন্য এক ধাপ এগিয়ে যাও। চলে যাবো আমরা 19 দাগের প্রশ্নের সঠিক উত্তর খুঁজতে। তো এখানে 19 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান আছে সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে 19 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই যে ইয়ের দাগ আছে এখানে সুভাষচন্দ্র বসু কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো 20 দাগের প্রশ্নে চলে যাই। 20 দাগের প্রশ্ন আছে, দেখো এরকম প্রশ্ন কিন্তু কোনো চ্যানেল তোমাকে দেবে না। আর এডুকেশন স্কুল তোমাকে বারবার বলছে কর্মসংস্থান, কর্মক্ষেত্র, অ্যাসিভার্স, পেশা প্রবেশ, সাফল্য, এগুলো কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ সহকারে সমাধান করো, তাহলে দেখবে তুমি কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। 20 দাগের প্রশ্ন আছে, দিল্লির শেষ সুলতান কে ছিলেন? ফিরোজ তুগলক, বহলুল খান লোদি, ইব্রাহিম লোদি, সিকান্দার লোদি। তো এখানে 20 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ইব্রাহিম লোদি, অর্থাৎ সিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর। দিল্লির শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। তো সুলতান সাম্রাজ্যের অপশন ঘরে কিন্তু ইব্রাহিম লোদির হাত ধরেই এটা কিন্তু পানিপথের প্রথম যুদ্ধের পরে কিন্তু মুঘল সাম্রাজ্যের সূচনা হয়ে যায়। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্দাক। আমরা 21 দাগের প্রশ্নে চলে যাব। 21 দাগের প্রশ্ন দেখব, বিমস্টেক এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? নয়াদিল্লি, কলম্বো, ঢাকা, জাকার্তা। তো এর সদর দপ্তর অর্থাৎ বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকায় কিন্তু অবস্থিত। এটি কিন্তু 7টি সদস্য দেশ নিয়ে গঠিত। 7টি সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ঢাকা, সিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন কী আছে দেখো। 22 দাগের প্রশ্ন আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে ভারতের সবচেয়ে বড় বর্ণগত বিভেদের কারণ কোনটি ছিল? ইলবার্ট বিল বিতর্ক, সিভিল সার্ভিস বয়সে হ্রাস, 1878 সালের অস্ত্র আইন, আর ভার্নাকুলার প্রেস আইন। তো এখানে এর সঠিক উত্তর হবে ইলবার্ট বিল, অর্থাৎ ইলবার্ট বিল বিতর্ক নিয়ে কিন্তু এটা হয়েছিল। এর দেখাবে কিন্তু সঠিক উত্তর। আমরা 23 দাগের প্রশ্ন আছে দেখো, গণপরিষদের সদস্যরা প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত। তারপরে ওপাশে আছে সি এবং ডির অপশান। তো এখানে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, গণপরিষদের সদস্যরা হচ্ছে প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত, অর্থাৎ এর দেখাবে কিন্তু সঠিক উত্তর। চলো আমরা 24 দাগের প্রশ্নে চলে যাই। 24 দাগের প্রশ্ন আছে দেখো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, জলন্ধর, কাশ্মীর আর পাটলিপুত্র। তো অবশ্যই সঠিক উত্তর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 25 দাগের প্রশ্নে। 25 দাগের প্রশ্ন আছে দেখো, ভারতীয় সংবিধানের রাজনৈতিক ন্যায় বিচার শব্দটি কোন ধারায় উল্লেখ করা হয়েছে? শুধুমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অধীনে, প্রস্তাবনা এবং নির্দেশমূলক নীতির অধীনে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির অধীনে, আর সংবিধানের প্রস্তাবনা ও মৌলিক অধিকারের অধীনে। তো এখানে 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো 25 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রস্তাবনা এবং নির্দেশমূলক নীতি উভয় অধীনে, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 26 দাগের প্রশ্নে চলে যাব। 26 দাগের যে প্রশ্নটা আছে দেখো, কোন হরমোন বীজের সুপ্ত অবস্থা ভাঙার জন্য দায়ী? অক্সিন, ডরমিন, সাইটোকাইনিন আর জিব্বারেলিন। তো এখানে গিব্বারেলিন আছে, তো এটা জিব্বারেলিন হবে। তো জিব্বারেলিন কিন্তু বীজের সুপ্ত অবস্থা ভাঙার জন্য দায়ী, অর্থাৎ ডিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর। 27 দাগের প্রশ্ন আছে দেখো, 27 দাগের প্রশ্ন আছে, কোন সম্রাটের শাসনকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত আর কুমারগুপ্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সাম্রাজ্যের প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে কিন্তু 487 খ্রিস্টাব্দে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। আর এটি
এটি কিন্তু দীর্ঘ 7 শতাব্দী ধরে শিক্ষার পীঠস্থান ছিল। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু কুমারগুপ্ত, অর্থাৎ প্রথম কুমারগুপ্ত, অর্থাৎ দিকদাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 28 দাগের প্রশ্ন চলে যাবো। 28 দাগের প্রশ্ন আছে, ভারতের কোন প্রতিবেশী দেশ প্রথম নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে? বাংলাদেশ, মায়ানমার, নেপাল আর শ্রীলঙ্কা। তো এখানে 28 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর কিন্তু হবে নেপাল, অর্থাৎ সিদ্ধাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 29 দাগের প্রশ্ন চলে যাব। 29 দাগের প্রশ্ন কী আছে? 29 দাগের প্রশ্ন আছে, হলদিয়া শিল্প অঞ্চলে দুটি প্রধান শিল্প ব্যাটারি উৎপাদন ও জাহাজ মেরামত, পেট্রোলিয়াম শোধনাগার এবং ব্যাটারি উৎপাদন, পেট্রোলিয়াম শোধনাগার ও জাহাজ মেরামত, আর পেট্রোলিয়াম শোধনাগার রাসায়নিক সার উৎপাদন। তো এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। ওকে, পেট্রোলিয়াম শোধনাগার এবং রাসায়নিক সার উৎপাদন, ডির দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 30 দাগের প্রশ্ন চলে যাই। বিশ্বের ডাক পরিষেবার ভারতের স্থান, বিশ্বের ডাক পরিষেবায় ভারতের স্থান কত? তৃতীয়, দ্বিতীয়, প্রথম আর চতুর্থ। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু পৃথিবীর বৃহত্তম পোস্টাল নেটওয়ার্ক দেশ হলো ভারত। ভারতের মোট 1,55,618টি পোস্টাল অফিস রয়েছে। 5,66,000-এর অধিক লোক কাজ করছে পোস্ট অফিস বিভাগে। আর ভারতের আধুনিক পোস্টাল সার্ভিস কিন্তু 150 বছরেরও বেশি সময় পুরনো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে বিশ্বের ডাক পরিষেবায় ভারতের স্থান কিন্তু প্রথম, অর্থাৎ সিদ্ধাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 31 দাগের প্রশ্নে। এখানে 31 দাগের প্রশ্ন আছে ইংরেজি প্রশ্ন। আর এডুকেশন স্কুল কখনোই ইংরেজি প্রশ্ন করে না। আর এডুকেশন স্কুল কিন্তু জেনারেল স্টাডিজ এবং অঙ্ক প্রশ্নের সমাধান করে, তাই এখানে ইংরেজি প্রশ্নগুলো কিন্তু আমরা করাবো না। আমরা সোজা চলে যাবো অঙ্কের প্রশ্নে। তো অঙ্কের প্রশ্ন চলে যাবো, দেখবো অঙ্কের প্রশ্ন প্রথম কী আছে। তো ইংরেজি প্রশ্ন কিন্তু 45 দাগ পর্যন্ত আছে। আমরা কিন্তু 46 দাগ থেকে অঙ্ক প্রশ্নের সমাধান করব। 46-এর অঙ্ক আছে, দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 35% গণিতে এবং 25% ইংরেজিতে ফেল করে। যদি 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে তা নির্ণয় করো। তো এখানে তুমি কি করবে? এই 35 আর 25 তোমরা যোগ করবে, তাহলে কত হয়? 60। ঠিক আছে, 60-এর থেকে এই 10টা বাদ দিবে, উভয় বিষয়ে ফেল করে 10% বাদ দেবে, তাহলে থাকবে 50। এই 100 থেকে তুমি মোট 50টা বাদ দাও, তাহলে যে পার্সেন্টটা থাকবে সেটাই তোমার সঠিক উত্তর। তাও এটা হয়ে যাবে 50%। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 50%, ডির দাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 47 দাগের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন কী আছে? দেখো, একটি ভগ্নাংশের লব 20% বাড়ানো হলো, একই সঙ্গে হর 10% কমানো হলো, তাহলে 16/21 হয়। ভগ্নাংশটি নির্ণয় করতে। ভগ্নাংশ, এখানে মূল ভগ্নাংশটা নির্ণয় করতে গেলে তোমাকে কী করতে হবে? এই 16/21টা নিতে হবে। ঠিক আছে, তো এবারে একে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবে? দেখো, এখানে তুমি এই 20% মানে কত? 20% বাড়ানো হলো, তার মানে 120/100। ঠিক আছে তো। আর এই 10% কমানো হলো মানে 90/100। ঠিক আছে তো। তাহলে তোমার এখানে এই 100 নিচে ইজি হয়ে যাবে, মানে কেটে যাবে। তোমার এই 120 আর 90 দিয়ে গুণ করতে হবে। তা তুমি এই 90টা 16কে 90 দিয়ে গুণ করবে, আর 21টাকে 120 দ্বারা গুণ করবে, তাহলে তোমার প্রশ্নের সঠিক উত্তর বেরিয়ে যাবে এখান থেকে খুব সহজেই। কীভাবে? দেখো, এই 0 আর এই 0 কাটবে, আর 3 3কে 9 করবে, 3 4 12 করবে, আর এই 4 আর এই 16 কাটলে 4 করবে, আর 3 আর এই 21 কাটলে 7 করবে। ঠিক আছে তো। তাহলে তোমার উত্তর হয়ে যাচ্ছে কত? 4/7। তো তোমার মূল ভগ্নাংশটা হবে 4/7, অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা হয়। আর এডুকেশন স্কুল তোমাকে পথ দেখাবে যে কীভাবে তুমি নিমেষে অঙ্ক সহজে সমাধান করতে পারবে। আর এরকমভাবে অঙ্ক সমাধান করতে আর এডুকেশন স্কুলের কাছে আজই ফোন করো, 85 339 82 506 এই নাম্বারে। কারণ তোমাকে কিন্তু অঙ্ক ডিটেলস করে দেখাতে হবে না, তোমাকে জাস্ট অঙ্কের উত্তরটা করতে হবে। আর সেই অঙ্কের উত্তর করতে গেলে তুমি নিজে পারবে না, তোমাকে কিন্তু হেল্প নিতে হবে। আর এডুকেশন স্কুলের হেল্প নাও, তাহলে দেখবে তুমি সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অঙ্ক একদম মুখে সমাধান করতে পারবে, যেমন এই অঙ্কটা মুখে সমাধান করলাম। ঠিক আছে তো। তো এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো। তার চলে যাবো আমরা কত দাগের প্রশ্ন? আমরা চলে যাবো 48 দাগের প্রশ্নে। 48 দাগের প্রশ্ন কী আছে দেখো, প্রত্যেকটা অঙ্ক মুখে করবো, দেখবে তোমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না যে এই প্রশ্ন উত্তর আমরা কিভাবে করব। তুমি সারাদিনও তুমি যদি না বিশ্বাস করো, এই অঙ্কটাই তুমি পোস্ট করে নাও, পোস্ট করে তুমি নিজে তৈরি করার চেষ্টা করো, তোমরা করতে পারবে না। ঠিক আছে তো। তো এখান থেকে আমরা কিভাবে এটা 48 দাগের প্রশ্নের সমাধান করি। দেখো, 48 দাগের প্রশ্ন আছে, দেখো, মনি 10 মিনিটে 500টি শব্দ টাইপ করতে পারে, রানা 10 মিনিটে 400টি শব্দ টাইপ করতে পারে। দুজন একত্রে কত সময় 3600 শব্দ টাইপ করতে পারবে? তো 10 মিনিটে মনীষ করে কত? 500 শব্দ। তাহলে 1 মিনিটে করে কত? তাহলে 10 দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে 50। ঠিক আছে। আর এখানে যদি 10 মিনিটে 400 শব্দ, তাহলে 1 মিনিটে কতটা করে? তাহলে এই শূন্য বাদ যাবে, তাহলে এখানে 40টা শব্দ 1 মিনিটে করে। তাহলে ওরা দুইজনে 1 মিনিটে করে কতটা? 90টা। তাহলে এখানে আছে কতটা? 3600 শব্দ। তাহলে এখানে 90 দিয়ে ভাগ করো, তাহলে তোমার উত্তর কত হবে? 4 9 36, অর্থাৎ 40।
তাহলে তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে 40। আশা করি বুঝতে পারছো, এইভাবে কিন্তু অঙ্ক সহজেই সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল কীভাবে তোমাকে তুমি অঙ্ক মুখে মুখে তৈরি করবে তা কিন্তু আর এডুকেশন স্কুল তোমাকে শিখিয়ে দেয়। আমরা এবার 49 দাগের এই প্রশ্ন দেখবো, কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তার সুদের 4 গুণ হবে? তো তুমি মনে করো আসল নিয়েছো, তোমার আসল আছে তুমি মনে করো 100 টাকা, ঠিক আছে? তো 4 বছরে দ্বিগুণ হবে মানে কত? 4 বছর দ্বিগুণ হবে মানে 200 টাকা, ঠিক আছে? তো এর থেকে তুমি কি করবে, 100 টাকা বাদ দেবে, তোমার 100 টাকা, তাহলে তোমার তো 100 টাকা আসল ছিল, তাহলে এটা সুদ হয়ে যাবে কত? সুদ হয়ে যাবে 200 মাইনাস 100, এটা কিন্তু সুদ হয়ে যাবে, সুদ হবে 200 মাইনাস 100, তার মানে তোমার সুদ হয়ে যাবে 100, ঠিক আছে? 100 টাকা সুদ। তাহলে আসল 100 টাকা, 4 বছর দ্বিগুণ হচ্ছে মানে সুদে আসলে আসল যোগ সুদ সমান হচ্ছে 200 টাকা। এবার তার থেকে তোমার আসল 100 টাকা বাদ দাও, তাহলে সুদ হচ্ছে কত? সুদ হচ্ছে 100 টাকা। এখন 4 বছরে সুদ হচ্ছে 100 টাকা, এখন বলছে কত বছরে তার সুদে মূল্যে 4 গুণ হবে। তার মানে কি তোমার 100 টাকা আসল আছে, কত বছরে 4 গুণ হবে? 4 গুণ মানে 400 টাকা হবে, ঠিক আছে? তো তাহলে তোমার সুদে আসলে 4 গুণ হচ্ছে মানে 400 টাকা হচ্ছে, তার থেকে আসল বাদ দাও, আসল কত? 100 টাকা, তাহলে 300 টাকা সুদ। এই 300 টাকা সুদটা কত বছরে হবে সেটাই তোমাকে নির্ণয় করতে হবে। 100 টাকা সুদ হচ্ছে 4 বছরে, 8 বছরে 200 টাকা, আর 12 বছরে কিন্তু 300 টাকা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, মুখে মুখে উত্তর হয়ে গেল। এবার তুমি যদি বলো না স্যার আমি এটা একটু কঠিন হচ্ছে, তাহলে আবার অন্যভাবেও করে দিচ্ছি। দেখো এখানে বলছে 4 বছর দ্বিগুণ হয়, কত বছর তার সুদের মূল্য 4 গুণ হবে, তাই তুমি 1 কমিয়ে দেবে, অর্থাৎ 4 বছর 4 গুণ হবে, 4 গুণের থেকে 1 কমিয়ে দেবে, তো অর্থাৎ 3 করে দেবে, ঠিক আছে? তো এই 4-এর সাথে এই 3 গুণ করে দিলে 3 4 12, তাহলে 12 বছরে কিন্তু এটা 4 গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, 1 কমিয়ে তোমাকে গুণ করে দিতে হবে। চলে যাবো আমরা 50 দাগের প্রশ্নে। 50 দাগের প্রশ্ন কি আছে দেখো, 50 দাগের প্রশ্ন আছে দেখো, বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তবে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন? তো দেখো এই অঙ্কগুলো তুমি হাজারো ক্যালকুলেশন করবে, তুমি পারবে না, ক্যালকুলেশন করে তুমি উদ্ধার করতে পারবে না। তোমাকে আমি টিপস ট্রিক্স দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তুমি মনে করবে 10 ধরে করবে। যেরকম বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, ঠিক আছে? তাহলে আমি এক সাইডে লিখলাম বাবা, এই জায়গাটায় করে দিচ্ছি, দেখো এই জায়গাটায় করে দিচ্ছি বাবা, আর এক সাইড লিখছি কি মেয়ে, ওকে? তাহলে বাবা কত, বাবার বয়স ধরবো, আর বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ, তাহলে মেয়ে যদি 10 বছর ধরি, তাহলে বাবার বয়স 4 গুণ ধরবো, মানে 40 ধরবো। যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, দেখি তো তাই হয় কি না। 5 বছর পরে 40 আর 5 45, আর মেয়ের বয়স হবে 10 মানে 5 বছর পরে 15, ঠিক আছে? তো তাহলে 15 3 গুণ কিন্তু 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বলছে তবে আরও 5 বছর পরে, অর্থাৎ 45-এর সঙ্গে আরও 5 যোগ করো, তাহলে কত হয়ে যাচ্ছে? 45 আর 5 50 হয়ে যাচ্ছে, আর 15-এর সঙ্গে আরও 5 যোগ করো, তাহলে এখানে হচ্ছে 20, ঠিক আছে? তো তাহলে আরও 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবে? এখন এখানে আছে 50 আর এখানে আছে 20, 20 50 মানে 50 20-এর কত গুণ? 25 হচ্ছে 20-এর আড়াই গুণ, অর্থাৎ 2.5 গুণ। আশা করি বুঝতে পেরেছো, সিদ্ধাভাবে সঠিক উত্তর। মুখে মুখে প্রত্যেকটা প্রশ্নের সমাধান হয়ে যাবে। আর এডুকেশন স্কুল সেইভাবে কিন্তু অঙ্ক শেখায়, তাই বারবার করে তোমাদের কাছে আমি বলে রাখছি, যদি তোমরা অঙ্ক নিজেরা এরকম মুখে মুখে করতে চাও, তাহলে 85 3টি 9 82 506, ভালো করে মনে রাখবে, 85 3টি 9 82 506 এই নাম্বারে ফোন করো এবং আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করো। তুমিও কিন্তু এরকম মুখে মুখে অঙ্ক করা শিখে যাবে। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযুক্ত প্র্যাকটিস সেট পেতে আজই ফোন করো 85 3টি 9 82 506 এই নাম্বারে। চলে যাবো আমরা এখন দাগের এই প্রশ্নে। এখন দাগের প্রশ্ন আছে এ এবং বি এর মাসিক বেতন অনুপাত 2:3। যদি প্রত্যেকের মাসিক বেতন 300 টাকা বৃদ্ধি পায়, তবে ওই অনুপাত হয় 13:19। এ এর মাসিক বেতন কত? দেখো এই যে অঙ্কটা আছে না 2:3, আমি পরে আসবো 2:3তে, আমি 13:19 করবো। কীভাবে 13:19 করবো, ঠিক আছে? তো এর মাসিক বেতন কত তোমাকে নির্ণয় করতে হবে। এই অত শত আমরা বুঝি না, কিভাবে ক্যালকুলেশন করবো অত শত বুঝি না, আমরা জাস্ট একটা টিপস ট্রিক্স ইউজ করব। তুমি মনে করো এর মাসিক বেতন হচ্ছে 3600 টাকা, ঠিক আছে? তো এর মাসিক বেতন 3600 টাকা। যদি এর মাসিক বেতন 3600 টাকা হয়, তাহলে আমি এই সাইড লিখছি এ, এখানে লিখছি, এখানে মনে করো এ আর এখানে মনে করো বি। 3600 টাকা এর মাসিক বেতন 3600 টাকা, ঠিক আছে? তো এবারে বলছে ওই মাসিক বেতন 300 টাকা বৃদ্ধি করো, তাহলে 300 টাকা বৃদ্ধি করলে তোমার হয়ে যাচ্ছে কত? 3900, ঠিক আছে? তো
এই 39টা তো তোমার দেখতে হবে 13 দ্বারা বিভাজ্য কিনা। এই যে 13 ইয়ে তো ইয়ের অপশানেই 13 13:19 হবে, মানে এ আর বি আছে পাশাপাশি, তাই এ 13 আর বি 19 ক্যালকুলেট করছে, তাহলে 13 39 দ্বারা বিভাজ্য, তো তাই কিন্তু তুমি এখানে 39টা নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি এটা ডি উত্তর হবে। এখন এটা বললে তার হবে না, আর একটু আমাদের এগোতে হবে। সেটা কি, তখনই আমরা ঠিক বলতে পারবো যদি আমরা বির ক্যালকুলেশনটা মিলাতে পারি। তো এখানে দেখো, যদি এ 3600 টাকা হয়, বি তাহলে কত হবে? ঠিক আছে, এইবার আমরা এই জায়গাটা চলে যাব, A/B এর মাসিক বেতন অনুপাত 2:3। ঠিক আছে, তো তাহলে এখানে এর মাসিক বেতন যদি 3600 টাকা হয়, তাহলে বির মাসিক বেতন হবে কিন্তু 5400 টাকা। কেন 5400 টাকা আমরা বললাম? কারণ A/B করব। ঠিক আছে, তো A/B 2:3, তার মানে 3600কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1800 পাবো, আর 5400টাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 1800 পাবো। ঠিক আছে, তার মানে 18 দিনও 36, 3 18 54। ঠিক আছে, 5400 আর 3600 এটা যদি তুমি অনুপাতে প্রকাশ করো তাহলে হবে 2:3। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 5400 সঙ্গে এই 300 টাকা বৃদ্ধি করব, তাহলে এই 300 টাকা দিয়ে দিলাম, তাহলে এখানে হবে কত? 5700 টাকা। 5:2 এই 5700 টাকা। ঠিক আছে, তো এই 57, এইখানে যখন দেখো 13কে আমরা 3 13 39 করতে পারছি, 3 19 57 করতে পারছি। বুঝতে পেরেছো? তার মানে এখানে 300 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 3 মানে 300কে যদি 13 দিয়ে গুণ করি তাহলে 3 13 39 অর্থাৎ 13 হবে, আর 3 19 57 অর্থাৎ 19 হবে। তো 13:19 হয়ে যাবে। 39:57, এইটা যদি তুমি অনুপাতে প্রকাশ করো 13:19 হয়ে যাবে। তাই তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম কত? 3600। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা 52 দাগের প্রশ্নে চলে যাব এবং প্রত্যেকটা প্রশ্ন একদম মুখে মুখে সমাধান করব। এখানে বলতে 48-এর শতকরা কত ভাগ 36? তোমাকে কিন্তু এইরকম প্রশ্ন পড়লে তুমি বসে থাকবে, তুমি উত্তর করবে, কিন্তু তোমার সময় লাগবে। কিন্তু আর এডুকেশন স্কুল তোমাকে শিখিয়ে দেবে একদম নিমেষে, তুমি যেটা কিন্তু সহজেই সমাধান করতে পারবে। তাহলে তুমি এটাকে কিভাবে করবে? দেখো, তুমি এই জায়গাটায় যে 48 আছে, এই 48টা কী করবে? 48টা নিচে দেবে, আর শতকরা বলেছে তো 36 × 100টা কিন্তু তুমি উপরে দেবে। ঠিক আছে, তো দেখো এখানে কি করে করবে। এই যে আমি পেলাম 36, এই 36টা উপরে রাখবো আর 100টা উপরে গুণ করে দেবো, আর 48টা নিচে দেবো। ব্যাস, আমার উত্তর কিন্তু হয়ে যাবে। 4 12 48 করতে পারি, আর এখানে 4 25 করতে পারি। ঠিক আছে, তো আর এই 12 আর এই 36 কাটলে যাবে 3, আর 3 আর 25 যদি আমরা গুণ করি তাহলে পাবো 75। তা তোমার প্রশ্নের সঠিক উত্তর হবে 65%, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। চলে যাবো আমরা 53 দাগের প্রশ্নে। 53 দাগের প্রশ্ন কি আছে দেখো। 53 দাগের এই প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। 3টি ঘন্টায় একসঙ্গে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট, 1.6 মিনিট, 2.7 মিনিট অন্তর বাজতে থাকে। 3টি ঘন্টা পুনরায় একসঙ্গে বাজার সময় প্রথম ঘন্টা কতবার বাজবে? তো এই 1.2, 1.6 আর 2.7, এদের তুমি কি করবে? সিম্পল একটা লসাগু করবে। ঠিক আছে, তো এই লসাগু করলেই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে 43.2। তুমি এইগুলো লসাগু করবে, হয়ে যাবে 43.2। ভগ্নাংশের লসাগু তোমরা অবশ্যই করতে পারো আশা করি, আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি শিখিয়ে দেবো। তো সিম্পল একটা লসাগু করলে, লসাগু অর্থাৎ 1.2, 1.6, 2.7 এর লসাগু হয়ে যাবে কিন্তু 43.2। ঠিক আছে, এটা কিন্তু এদের লসাগু হয়ে যাবে। যেই 43.2 লসাগু হয়ে যাবে, সেই তুমি একটা কাজ করবে। এখানে তোমাকে বলেছে যে ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? তো প্রথম ঘন্টা আছে 1.2, তো 1.2 দিয়ে এটা ভাগ করে দেবে, তাহলে এখান থেকে এইটার এই দশমিকটা উঠে যায়। তাহলে এখানে আমরা যদি করি তাহলে 3 বারম 36 আর 6 বারম 72, অর্থাৎ 36 হবে কিন্তু এর সঠিক উত্তর। প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? 36 বার বাজবে, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 36, এর দাগ হবে সঠিক উত্তর। চলো আমরা 54 দাগের প্রশ্নে চলে যাই। 54 দাগের প্রশ্ন কি আছে দেখো। 54 দাগের প্রশ্নটাও কিন্তু তোমাদের খুব সহজে করে দেবো। দেখো, যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30% তাদের বিয়োগফলের 40%-এর মান সমান হয়, তবে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত? তাই তোমাকে কি করতে হয় দেখো, এইসব অঙ্কগুলো তোমাকে একটা সাধারণ ব্রেনে নিয়ে আসতে হয় যে এই অঙ্কগুলো আমরা এরমভাবে করব। সোজা আমরা উত্তরে চলে যাব।
এখানে যেহেতু বলেছে যদি কোনো দুটি সংখ্যার যোগফলের 30%, ঠিক আছে, আমরা যোগফলের 30%টা কীভাবে বার করবো? দেখো 30% মানে 30/100, ওই 100 দেওয়ার দরকার নেই, শুধু 30 দিয়েই গুণ করবো। যেমন এই যদি আমি এই দুটো সংখ্যা নেই, 7 আর 1 8, অর্থাৎ দুটো সংখ্যা, একটা সংখ্যা 7 ধরলাম, একটা সংখ্যা 1 ধরলাম, 7 আর 1 8, 8-এর 30% মানে কত? 8 গুণ 30 দিয়ে দেবো, আর 100টা দিতে হবে না, 3 8-এ 24, ঠিক আছে তো, 240। সেমভাবে আমরা দেখব তাদের বিয়োগফলের 40% হচ্ছে কি না। তার 7-এর থেকে 1 বাদ দাও, 6 হবে, বিয়োগ করলে 6 হয়ে যায়, ঠিক আছে, 6-এর 40%, 40% মানে 40 গুণ করব, 240 হচ্ছে। তাহলে দেখো বলছি কি 40% হলে এর মান সমান হয়, দেখো দুটোই সমান হচ্ছে, এটা 240, এটা 240, তাহলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু এইটা। ঠিক আছে, তুমি 7-5 ভাববে, 7-5 ভাববে, কিন্তু তুমি উত্তর বার করতে পারবে না। আর এডুকেশন স্কুল তোমাকে এরমভাবে অঙ্ক শেখাবে যে তুমি একদম চোখের নিমেষে, একদম মানে বলতে দেবে না কথা, তুমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন উত্তর সমাধান করতে পারবে, কোনো ক্যালকুলেশন লাগবে না। 55 দাগের প্রশ্ন আছে, দেখো যদি 3টি আমকে 4টি ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত? ধরো 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে, 4টি আমের ক্রয় মূল্য মনে করো 4 টাকা, ঠিক আছে, তাই এবার 3টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, তাহলে একটা আম তোমার হচ্ছে 1 টাকা তোমার লাভ হয়ে যাচ্ছে। তাহলে ক টাকায় 1 টাকা লাভ হয়? তাহলে তোমার হচ্ছে ক টাকায় 1 টাকা লাভ হয়? তো তোমার 3 টাকায় 1 টাকা লাভ হয়, ঠিক আছে, তো 3 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হয় 1/3 টাকা, 100 টাকায় লাভ হয় কত? তাহলে তুমি এটাকে যদি ক্যালকুলেশন করে তাহলে 100/3 পাবে। 100/3 মানে কত? 33.13% লাভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 56 দাগের প্রশ্ন চলে যাই। 56 প্রশ্ন আছে, দেখো একটি আয়তকার প্রাঙ্গণের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 3:1, ক্ষেত্রফল 192, প্রাঙ্গণটির দৈর্ঘ্য প্রস্থ কত? কিছুই না। কি করবে এখানে তুমি 3 1 কে 3, অর্থাৎ এই দুটো গুণ করবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ গুণ ফল হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 3 1 কে 3, 3 দিয়ে 192টাকে ভাগ করবে, তাহলে 192টাকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 3 3 6 18, আর একদম 19, 3 4 12, অর্থাৎ 64। এই 64টাকে রুট করবে 64, ওকে, 64 রুট করলে হচ্ছে 8, 8কে 3 দিয়ে গুণ করলে দৈর্ঘ্য হয়ে যাবে 3 8 24, আর প্রস্থ হয়ে যাবে 8 1 8, ওকে। তাহলে তোমার একটা হলো 24 আর একটা হলো 8, দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 8 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু অঙ্ক সহজেই সমাধান করা যায়। চলো আমরা 57 দাগের প্রশ্ন দেখি। 57 দাগের প্রশ্ন আছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 1/1 ভগ্নাংশটি কত? একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর কিন্তু বলেছে, ঠিক আছে, তো তা তুমি একটা কাজ করো, এখানে তুমি এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলোর মধ্যে তুমি এই অপশানটা 3-এর পাস, ঠিক আছে, তো একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর বলেছে 1/15, 1/1 তা দেখবো আমরা 1/1 হয় কিনা, ঠিক আছে, তো অনন্যক আছে, যদি আমার ভগ্নাংশটি 3-এর 5 হয় তাহলে অনন্যক হয়ে যাবে 5/3, ঠিক আছে, তার বিয়োগফল 3/5, অর্থাৎ এটা হচ্ছে মূল ভগ্নাংশ, এটা অনন্যক ভগ্নাংশ, ঠিক আছে, তো তো এর অন্তর বলেছে মানে বিয়োগ করতে হবে, তো 3 5 15 হয় লসাগু, ঠিক আছে, তাহলে এখানে 3 5 15, 5 5 25 হবে। সেমভাবে 3 5 15, 3 3 9 হবে, তাহলে এখানে আমার উত্তর হয়ে যাবে 16/15। তো দেখো এটা যদি 15 1 15 1 16/15, এটার কিন্তু ভগ্নাংশ ভাঙালে পেয়ে যাবো 16/15। তো দেখো এটা 16/15 হচ্ছে, অর্থাৎ 1/1 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমার সঠিক উত্তর হিসেবে ডির দাগ। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। প্রত্যেকটা অঙ্ক কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, আর এডুকেশন স্কুলে হাত ধরলে তোমরাও পারবে এরকম সহজে অঙ্ক সমাধান করতে। 58 দাগের প্রশ্ন দেখবো, একটি বিদ্যালয়ে স্পোর্টস ক্লাবের সদস্য সংখ্যা 40, ছেলে ও মেয়ের সদস্য সংখ্যার অনুপাত 3:1, কতজন মেয়ে সদস্য বাড়ালে ওই মেয়ের অনুপাত 3:2 হবে? দেখো ক্লাবের সদস্য আছে কত? 40 জন, ঠিক আছে, তো তাহলে আমি এক সাইডে লিখলাম ছেলে আর এক সাইডে লিখলাম মেয়ে, ঠিক আছে, তো এদের অনুপাত আনতে হবে কত? 3:1। তা এই 3 আর 1 যোগ করবে তাহলে 4 হয়, তা 40কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 10, ঠিক আছে, 10। এই 10টা 3 দিয়ে গুণ করবে, তা 3 10 কে 30 হচ্ছে ছেলে, আর 30 হচ্ছে ছেলে, আর মেয়ে হচ্ছে 10 1 10। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 10 জন ছেলে আর 30 জন ছেলে আর 10 জন মেয়ে, এই 40 জন সদস্যের মধ্যে 30 জন ছেলে আর 10 জন মেয়ে। এখন বলেছে তাহলে এই অনুপাতটাই 30:10 করবে, তাহলে 3:1 অনুপাত দাঁড়াবে, ঠিক আছে, তো এখন বলছে কতজন মেয়ে সদস্য বাড়ালে ছেলে ও মেয়ের অনুপাত 3:2 হবে। তাহলে দেখো এই 3 হচ্ছে ছেলে, 3টা আমার ছেলে আনতে হবে, আর মেয়েটা আনতে হবে কত? মেয়েটা আনতে হবে 2, ঠিক আছে, তো 3-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? তো 3-এর সঙ্গে কিন্তু 10 গুণ করলে 30 হবে, ঠিক আছে, তো আর 2-এর সঙ্গে 10, এই 10টা 2-এর সঙ্গে গুণ করলে কত হবে? 2-এর সঙ্গে 10 গুণ করলে হয়ে যাবে 20,
ঠিক আছে, তার মানে তুমি 2-এর সঙ্গে কত গুণ করলে 20 পাবে, তুমি 10 গুণ করলে 20 পাবে। ঠিক আছে, তো এখানে 3-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে, 10 গুণ করলে। ঠিক সেমভাবে 2-এর সঙ্গে ওই 10টা গুণ করতে হবে, তাহলে 10 দিনও 20, অর্থাৎ 2-এর সঙ্গে কিন্তু 10 গুণ করলে 20 হবে। তা তোমার আসে কজন মেয়ে, 10 জন মেয়ে, 20 জন মেয়ে করতে হবে। তাহলে এখানে আমি কি করব, 10 যোগ করে দেবো। তাহলে 10 জন মেয়ে যদি যোগ করি তাহলে 20 জন হচ্ছে। তাহলে এবার তুমি দেখো এই 30:20, তাহলে কিন্তু অনুপাত দাঁড়াবে 3:2। আশা করি বুঝতে পারছো, এই দুটো কিন্তু অনুপাত দাঁড়াবে। তাই তোমার এই সঠিক উত্তর হবে কিন্তু 10 জন মেয়ে যোগ করতে হবে বিদ্যা। একদম মুখে মুখে হয়ে যায় সব অঙ্ক, একদম আর এডুকেশন স্কুলে একবার তুমি ট্রাই করো, আর এডুকেশন স্কুলের কাছে দেখবে তুমি এসব মুখে মুখে করবে। 59 দাগের প্রশ্নটা আমি করবো না, তোমরাই করবে। 60 দাগের প্রশ্ন উত্তরটা আমরা সমাধান করব। 60 দাগের প্রশ্ন আছে দেখো, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করায় তার রানের সংখ্যার গড় পূর্বের চেয়ে 5 বৃদ্ধি পেয়েছে। 11তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? কিছুই না, আমি প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো সেটা কি করব, প্রথমে আমি একটা কাজ করব। এখানে মনে করো 11তম ইনিংস বলেছে, তাহলে 10তম ইনিংস করব, 10তম, আর এটা 11তম। 11 মানে 11তম, তাহলে 10তম ইনিংসের গড় আর 11তম ইনিংসের গড় আমরা দেখব। ঠিক আছে, তো এখানে বলছে 11তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে। এখানে আমরা যে অপশানগুলো আছে তার মধ্যে আমি 11তম ইনিংসের পর রান সংখ্যার গড় মনে করলাম 50। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে 11টা ম্যাচ খেলি, 50 গড় করলে মোট রান হবে 550। ওকে, এখন এখানে বলেছে যে 11তম ইনিংসের 100 রান করায়, অর্থাৎ এই যখন ও 550 করেছে তখন কিন্তু 100 রান করেছে, তাই কিন্তু 550 ছিল। তাহলে এখান থেকে 100 দিয়ে আমরা বিয়োগ করি তাহলে 450 পাবো। এই 450 রানটা কখন, এই 10তম রানের 10তম ইনিংস যখন খেলেছিল তখন তার রান সংখ্যা ছিল কিন্তু 400। ঠিক আছে, তো এই 450, ঠিক আছে, 10তম ইনিংসের রান ছিল কিন্তু 450, গড় হবে কত, গড় হবে কিন্তু 45। ঠিক আছে, তো তাহলে 10তম ইনিংসের গড় ছিল 45, 5 বৃদ্ধি পেয়েছে দেখো 50 হয়েছে, তাই কিন্তু 550 হয়েছে। তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে এখানে 10তম ইনিংসের রান গড় ছিল 45 এবং 11তম ইনিংসের পর রানের গড় হয়েছে 50। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 60-এর সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর 50, অর্থাৎ 11তম ইনিংসের পরে তার রান সংখ্যার গড় কিন্তু 50 হয়েছে। 10ম ইনিংসের কিন্তু রান সংখ্যার গড় ছিল 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে যদি প্রত্যেকটা অঙ্ক সহজে সমাধান করতে চাও তাহলে আর এডুকেশন স্কুলের হাত তোমাকে ধরতে হবে, তবে কিন্তু তুমি নিজেকে অনেকটা উত্তীর্ণ করতে পারবে। নিজের যে পরীক্ষা দেবে গ্রুপ সি পরীক্ষায়, তাতে কিন্তু উত্তীর্ণ হয়ে যাবে, খুব সহজে উত্তীর্ণ হয়ে যাবে। দেখো আমরা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2989 গ্রুপ সি পরীক্ষার প্র্যাকটিস সেট এটা সমাধান করলাম। তুমি যদি এইরকম প্র্যাকটিস সেট তুমি যদি নিজে পেতে চাও তাহলে অবশ্যই ফোন করো 85 339 82 506 এই নাম্বারে। তো এই নাম্বারে তোমরা যদি ফোন করো তাহলে তোমরা নিজেরা নিতে পারবে। তো এই প্র্যাকটিস সেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ফোন করবে 85 339 82 506 এই নম্বরে। আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।